শিক্ষী একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। শিক্ষার্থীরা, এই ক্লাসটিতে আমরা আলোচনা করব তোমাদের আমার বাংলা বই বিষয়টির পার্ট 2 থেকে। আমরা আগের ক্লাসটিতে আলোচনা করেছিলাম তোমাদের বাংলা বইয়ের পার্ট 1 নিয়ে, এবং আমি তোমাদেরকে ওই ক্লাসটির মাধ্যমে পার্ট 1 থেকে যে সকল কাজ এবং প্রশ্নগুলো দেওয়া হয়েছে, এই প্রতিটি কাজ এবং প্রশ্নগুলোর সমাধান দেখিয়েছিলাম। তাই শিক্ষার্থীরা, তোমরা যদি আগের ক্লাসটি না দেখে থাকো, প্রথমে কিন্তু তোমরা আগের ক্লাসটি দেখে নেবে। আর তোমরা আগের ক্লাসটি আমাদের চ্যানেলের প্লে লিস্টে পেয়ে যাবে। আর শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে এই ক্লাসটির মাধ্যমে পার্ট 2 থেকে যে প্রশ্ন এবং কাজগুলো দেওয়া হয়েছে, এই প্রতিটি প্রশ্ন এবং কাজের সমাধান দেখিয়ে দিব। এজন্য কিন্তু পুরো ভিডিওটি তোমাদের দেখতে হবে। তাই তোমরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ক্লাসটি দেখার চেষ্টা করবে। তো প্রথমে চলো আমরা এই পার্ট 2 এর বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত পড়ে নিই। আমরা এখানে শুরুতেই তিতুমিরের গল্পটি জানব। 1782 সাল, হায়দারপুর গ্রামে জন্ম হলো এক শিশুর। শিশুটির জন্মের পর তার বাবা তাকে কোলে নিয়ে বলল, এই ছেলে সৈয়দ বংশের নাম রাখবে। তার মানে শিশুটির বাবা বোঝাতে চেয়েছেন যে এই ছেলে একদিন সৈয়দ বংশের সুনাম বয়ে আনবে। কিন্তু হঠাৎ করে শিশুটির কঠিন অসুখ করল, আর এরপর শিশুটিকে সুস্থ করে তোলার জন্য তার বাবা তার জন্য ওষুধ নিয়ে আসলো। কিন্তু ওষুধগুলো খুবই তেতো ছিল। তাই তার বাবা বলতে লাগলো, খুব তেতো ওষুধ, মনে হয় খাবে না। এই কথা শুনে শিশুটির মাও বলল, আমারও তাই মনে হয়। কিন্তু পরক্ষণেই শিশুটি ওষুধগুলো খেয়ে নিল। আর এতে তার বাবা আশ্চর্য হয়ে বলল, আরে বা, ওষুধ খেয়ে নিল দেখি। আর তখনই শিশুটির মাও বলল, তাই তো। এখানে তারা খুবই অবাক হলো। এরপর 10-12 দিন পর শিশুটি যখন ওষুধ খেয়ে সুস্থ হলো, তখন 10-12 দিন পর শিশুটির বাবা বলল, তেতো ওষুধ ওর এত প্রিয়, তাই আজ থেকে ওর নাম রাখলাম তিতুমির। আর শিক্ষার্থীরা, সেই থেকেই কিন্তু এই শিশুটির নাম হলো তিতুমির। তিতুমির পড়তো গ্রামের মাদ্রাসায়। একদিন সে মাদ্রাসায় সকলের সামনে গিয়ে বলল, দেশের মানুষের জন্য কিছু করা দরকার। তখন তিতুমিরের এই কথা শুনে সবাই বলতে লাগলো, ঠিক বলেছ তিতুমির, তোমার মনটা সত্যি অনেক বড়। আর এরপর তিতুমির যখন আস্তে আস্তে বড় হতে লাগলো, তখন তিতুমির ডন কুস্তি করত, লাঠি খেলা করত। এরপর তিতুমির তীর ছোড়া শিখত। আর এছাড়াও তিতুমির তরবারি চালনা শিখত। তখন বাংলাদেশ শাসন করত ইংরেজরা। এর মানে হচ্ছে তিতুমিরের সময়কালে বাংলাদেশ সহ সমগ্র ভারতবর্ষে তখন ইংরেজরা শাসন চালাতো। আমরা এখানে একটি ইংরেজ শাসকের ছবি দেখতে পাচ্ছি। এখানে ইংরেজ শাসক বলছেন, এই দেশের টাকায় আমি ধনী হব। এর মানে এই ইংরেজ বোঝাতে চাইছেন এই দেশের টাকায় উনি ধনী হবেন। আর তখনকার সময়ে অন্যদিকে ছিল জমিদারদের অত্যাচার। তখনকার সময়ের জমিদারেরা প্রজাদের নিকট থেকে অন্যায়ভাবে খাজনা আদায় করত। আর যদি প্রজারা খাজনা না দিতে পারত, তাহলে তাদের উপর অত্যাচার নির্যাতন চালাতো। আমরা এখানে এই দৃশ্যটিতে দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা, আমরা এখানে এই দৃশ্যটিতে দেখতে পাচ্ছি একজন প্রজা জমিদারের নিকট এসে বলছেন, হুজুর, আমি গরিব মানুষ, গত বছর বানের জলে ধান বেসে গেছে। আর তখনই জমিদার বলতে লাগলো, খাজনা দিবি না, চাপকে পিঠের চামড়া তুলে নেব। আর এভাবেই কিন্তু তখনকার জমিদারেরা প্রজাদের উপর নির্যাতন চালাতো এবং অন্যায়ভাবে বেশি বেশি খাজনা আদায় করত। তখনই তিতুমির স্বাধীনতার কথা বললেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বললেন। আর এতে ইংরেজরা বলতে লাগলো, টিটুমির বড্ড অসুবিধা করিতেছে,
এর মানে এই ইংরেজ বোঝাতে চাইছেন তিতুমির বেশি অসুবিধা করছে, তিতুমির তাদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছে। আর জমিদাররাও তখন বলতে লাগলো, না, তিতুমিরকে নিয়ে আর পারা যাচ্ছে না, ওকে শায়েস্তা করতে হবে। এরপর তিতুমির গ্রাম ছেড়ে নারিকেল বাড়িয়ে গেলেন, আর সেখানে গিয়ে সে লোকজন জড়ো করলো এবং সবাইকে বলতে লাগলো, আমাদের লড়াই করতে হবে, আমরা কাউকেই খাজনা দেব না, সব জমি আমাদের, দেশ থেকে ইংরেজদের তাড়াবো আমরা। এভাবে তিতুমির সবাইকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য উদ্বুদ্ধ করলেন। আর তখনই তিতুমিরের সাথে সবাই বলতে লাগলো, এই দেশ আমাদের, এই জমি আমাদের। এর মানে হচ্ছে তিতুমিরের সাথে সবাই তখন প্রতিবাদ করতে লাগলো। এরপর তিতুমির বাঁশের কেল্লা বানিয়ে সেখানে তরুণদের প্রশিক্ষণ দিতে লাগলেন। আমরা এখানে এই দৃশ্যটিতে একটি বাঁশের কেল্লা বা বাঁশের দুর্গ দেখতে পাচ্ছি। আর এই বাঁশের কেল্লাতেই কিন্তু তিতুমির তরুণদের প্রশিক্ষণ দিতেন। এরপর প্রশিক্ষণ নিয়ে যোদ্ধারাও বলতে লাগলো, এবার ইংরেজদের বিরুদ্ধে অস্ত্র ধরব। এরপর ম্যাজিস্ট্রেট আলেকজান্ডারকে পাঠানো হলো তিতুমিরকে দমন করার জন্য, কিন্তু তিনি সৈন্য নিয়ে পালিয়ে গেলেন। আমরা এখানে এই ছবিটিতে দেখতে পাচ্ছি তিতুমিরের সৈন্যরা আলেকজান্ডারের সৈন্যদের তাড়িয়ে দিচ্ছেন। আর তখন ইংরেজ সৈন্যরা দৌড়ে পালাতে পালাতে বলল, পালাও পালাও, ওরা আমাদের মারিয়া ফেলিবে। এরপর তিতুমির উচ্চ কণ্ঠস্বরে বলতে লাগলো, চাষিদের নীল চাষে বাধ্য করা যাবে না। আর তখনই তিতুমির কয়েকটা নীলকুঠি দখল করে নিল। এরপর 1831 সাল লর্ড বেন্টিঙ্ক বিশাল সেনাবহর পাঠালেন তিতুমিরকে শায়েস্তা করার জন্য। আর তখনই ইংরেজ সৈন্যরা বলতে লাগলো, কামানের সামনে দাঁড়িয়ে ওরা পারিবে না। এরপর তখনও ভোরের আলো ফোটেনি। এর মানে হচ্ছে শেষ রাতে ইংরেজরা বাঁশের কেল্লায় হামলা চালালো। তারা বাঁশের কেল্লায় আগুন ধরিয়ে দিল। কিন্তু তিতুমির উচ্চ কণ্ঠস্বরে বলতে লাগলো, লড়ে যাও, দেশের জন্য লড়ে যাও। এর মানে হচ্ছে তিতুমির সবাইকে লড়াই করার জন্য সাহস জুগিয়েছেন। কিন্তু হঠাৎ একটা গুলি লাগলো তিতুমিরের বুকে। তখন বাঁশের কেল্লাতেই তার প্রাণ গেল। কিন্তু মৃত্যুর সময়ও তিনি বলতে লাগলেন, একদিন এই দেশ ঠিক স্বাধীন হবে। তিতুমিরকে মেরে ফেলার পর তিতুমিরের অনেক সঙ্গীকে বন্দি করা হলো। আর তারা বলতে লাগলো, তিতুমির নেই, কিন্তু আমরা আছি। তো শিক্ষার্থীরা, আমরা এই গল্পটির মাধ্যমে জানতে পারলাম তিতুমির কিভাবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। এখন আমরা এই গল্পটির কঠিন শব্দগুলোর অর্থ দেখে নিব। আগে বারো শব্দটির অর্থ হচ্ছে সামনে এগিয়ে যাও। এরপর চাপকে শব্দটির অর্থ হচ্ছে চাবুক মেরে। দুর্গ শব্দের অর্থ হচ্ছে শক্তিশালী ও সুরক্ষিত সামরিক স্থাপনা। আর প্রশিক্ষণ শব্দের অর্থ হচ্ছে হাতে কলমে শিক্ষা। বাঁশের কেল্লা শব্দের অর্থ হচ্ছে বাঁশ দিয়ে তৈরি দুর্গ। আর বান শব্দের অর্থ হচ্ছে বন্যা। লড়াই শব্দের অর্থ হচ্ছে যুদ্ধ। এরপর শায়েস্তা শব্দের অর্থ হচ্ছে দমন, শাস্তি বা সাজা। আর সেনাবহর শব্দটির অর্থ হচ্ছে সেনাদল। এখন চলো আমরা এই পাঠ থেকে অনুশীলনীমূলক কাজগুলো দেখে নেই। শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে এখন একে একে এই প্রতিটি কাজ এবং প্রশ্নগুলোর সমাধান দেখিয়ে দিব। তাই তোমরা এই ক্লাসটি না টেনে সম্পূর্ণ ক্লাসটি দেখতে থাকো। আর যদি তোমরা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে প্রথমে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। এখানে প্রথম কাজটি হলো শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসিয়ে বাক্যগুলো সম্পূর্ণ করো। এর মানে হচ্ছে আমরা তিতুমিরের যে গল্পটি পড়লাম, এখানে গল্পটি থেকে কিছু বাক্য দেওয়া হয়েছে, কিন্তু এই প্রতিটি বাক্যে একটি করে শূন্যস্থান রয়েছে। আমাদেরকে এই শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসিয়ে বাক্যগুলো সম্পূর্ণ করতে হবে। তো শিক্ষার্থীরা, চলো আমরা দেখে নেই এই শূন্যস্থানগুলোতে কোন কোন শব্দ হবে। এখানে প্রথম বাক্যটির শূন্যস্থানে হবে অসুখ। শিশুটির কঠিন অসুখ করল। আর দ্বিতীয় বাক্যটির শূন্যস্থানে হবে অন্যায়ের। তিতুমির অন্যায়ের বিরুদ্ধে কথা বলতেন। এরপর তৃতীয় বাক্যের শূন্যস্থানে হবে তরুণদের। তিতুমির বাঁশের কেল্লায় তরুণদের প্রশিক্ষণ দিতে লাগলেন। এরপর চতুর্থ বাক্যটির শূন্যস্থানে হবে মানুষের।
দেশের মানুষের জন্য কিছু করা দরকার। আর সবশেষ বাক্যটির শূন্যস্থানে হবে সেনাবহর। লর্ড বেন্টিং বিশাল সেনাবহর পাঠালেন। তো আমরা কিন্তু এই প্রতিটি বাক্যই তিতুমিরের গল্পে পড়েছি। তো তোমরা এখান থেকে দেখে শূন্যস্থানগুলো পূরণ করে নিবে। তো শিক্ষার্থীরা, আমরা কিন্তু এই প্রথম কাজটির সমাধান দেখে ফেললাম। এখন চলো আমরা দ্বিতীয় কাজটি দেখে নিই। এখানে এই দ্বিতীয় কাজটিতে বলা হয়েছে বিপরীত শব্দ লিখে বাক্য তৈরি করি। শিক্ষার্থীরা, আমাদেরকে এখানে বেশ কয়েকটি শব্দ দেওয়া হয়েছে। আমাদেরকে এখানে এই প্রতিটি শব্দের বিপরীত শব্দ লিখতে হবে। এরপর আমাদেরকে এই বিপরীত শব্দগুলো দিয়ে একটি করে বাক্য তৈরি করতে হবে। যেমন এখানে আমাদেরকে একটি করে দেখানো হয়েছে। এখানে ছোট শব্দটির বিপরীত শব্দ হচ্ছে বড়। আর বড় দিয়ে একটি বাক্য হচ্ছে আমাদের গ্রামে বড় একটি বটগাছ আছে। তো শিক্ষার্থীরা, চলো আমরা এই বাকি শব্দগুলোর বিপরীত শব্দ এবং বাক্যগুলো দেখে নিই। এখানে আমাদের কাজটি ছিল বিপরীত শব্দ লিখে বাক্য তৈরি করা। আর এখানে প্রথম শব্দটি হলো ছোট। ছোট শব্দটির বিপরীত শব্দ হলো বড়। এখন এই বড় শব্দটি দিয়ে একটি বাক্য হলো আমাদের গ্রামে বড় একটি বটগাছ আছে। এরপর পরবর্তী শব্দটি হলো তেতো। তেতো শব্দটির বিপরীত শব্দ হলো মিষ্টি। আর মিষ্টি শব্দটি দিয়ে একটি বাক্য হলো পাকা আম খেতে ভারী মিষ্টি। এরপর পরবর্তী শব্দটি হলো বিরুদ্ধে। আর বিরুদ্ধে শব্দের বিপরীত শব্দ হলো পক্ষে। পক্ষে শব্দটি দিয়ে একটি বাক্য হলো দেশের পক্ষে কাজ করা আমাদের কর্তব্য। আর পরের শব্দটি হলো দমন। দমন শব্দের বিপরীত শব্দ হলো প্রতিরোধ। আর প্রতিরোধ শব্দটি দিয়ে একটি বাক্য হলো আমরা অত্যাচারীর দমন প্রতিরোধ করব। এরপর তরুণ শব্দের বিপরীত শব্দ বৃদ্ধ। বৃদ্ধ দিয়ে একটি বাক্য হলো তিনি একজন বৃদ্ধ মানুষ। এরপর রয়েছে স্বাধীন। স্বাধীন শব্দের বিপরীত শব্দ হলো পরাধীন। আর এই পরাধীন শব্দ দিয়ে একটি বাক্য হলো একসময় আমাদের দেশ পরাধীন ছিল। আর সবশেষ বন্দি শব্দের বিপরীত শব্দ হলো মুক্ত। এবং এই মুক্ত শব্দ দিয়ে একটি বাক্য হলো পাখিটি এখন মুক্ত। তো শিক্ষার্থীরা, আমরা এই দ্বিতীয় কাজটিরও সমাধান দেখে ফেললাম। এখন চলো আমরা এই তৃতীয় কাজটি দেখে নিই। এখানে ৩ নং কাজটি হলো প্রশ্নের উত্তর লিখি। আমাদেরকে এখানে তিতুমির গল্পটি থেকে কয়েকটি প্রশ্ন করা হয়েছে। আর আমাদেরকে এই প্রশ্নগুলোর উত্তর লেখার জন্য বলা হয়েছে। এখানে প্রথম প্রশ্নটি হলো তিতুমিরের জন্ম কত সালে। এরপর তিতুমির কি কি করতেন। আর প্রশ্ন গয়ে বলা হয়েছে ম্যাজিস্ট্রেট আলেকজান্ডারকে কেন পাঠানো হয়েছিল। এরপর নীল চাষিরা কিভাবে তাদের উপর অত্যাচারের প্রতিবাদ করেছিলেন। আর পরের প্রশ্নটি হলো ইংরেজদের হাত থেকে এদেশকে মুক্ত করার চিন্তা তিতুমিরের মনে কেন এসেছিল। আর সবশেষ প্রশ্নটি হলো দেশের কল্যাণের জন্য তুমি কি কি করতে চাও তা লেখো। তো শিক্ষার্থীরা, চলো আমি তোমাদেরকে এই প্রশ্নগুলোর সমাধান দেখিয়ে দিচ্ছি। প্রথম প্রশ্নটি ছিল তিতুমিরের জন্ম কত সালে। উত্তরটি হলো তিতুমিরের জন্ম 1782 সালে। এরপর তিতুমির কি কি করতেন। তিতুমির ডন কুস্তি করত, লাঠি খেলা করত, তীর ছোড়া শিখত এবং তরবারি চালনা শিখত। আর পরের প্রশ্নটি ছিল ম্যাজিস্ট্রেট আলেকজান্ডারকে কেন পাঠানো হয়েছিল। ম্যাজিস্ট্রেট আলেকজান্ডারকে পাঠানো হয়েছিল তিতুমিরকে দমন করার জন্য। আর ঘয়ের প্রশ্নটি ছিল নীল চাষিরা কিভাবে তাদের উপর অত্যাচারের প্রতিবাদ করেছিলেন। উত্তরটি হলো নীল চাষিরা তিতুমিরের নেতৃত্বে সংঘবদ্ধ হয়ে নীলকরদের অত্যাচার ও শোষণের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। আর পরের প্রশ্নটি হলো ইংরেজদের হাত থেকে এদেশকে মুক্ত করার চিন্তা তিতুমিরের মনে কেন এসেছিল। ইংরেজদের অত্যাচার, শোষণ এবং দেশবাসীর দুর্দশা দেখে তিতুমিরের মনে ইংরেজদের হাত থেকে এদেশকে মুক্ত করার চিন্তা এসেছিল। আর সবশেষ প্রশ্নটি ছিল দেশের কল্যাণের জন্য তুমি কি কি করতে চাও তা লেখো। উত্তরটি হলো দেশের কল্যাণের জন্য আমি মানুষকে সচেতন করতে চাই, শিক্ষার প্রসারে কাজ করতে চাই এবং পরিবেশ রক্ষায় ভূমিকা রাখতে চাই। তো শিক্ষার্থীরা, তোমরা এই প্রশ্নের উত্তরগুলো তোমাদের খাতায় নোট করে নিবে। তো শিক্ষার্থীরা, আমরা কিন্তু এই 3 নংয়ের প্রশ্নগুলোর সমাধান দেখে ফেললাম। এখন আমরা এই 4-এর কাজটি দেখে নিই। এখানে 4 নংয়ের কাজটি হলো নিচের বাক্যগুলোতে বিরাম চিহ্ন বসাও। তো শিক্ষার্থীরা লক্ষ্য করো,
এখানে কিন্তু এই বাক্যগুলোতে দাড়ি, কমা, প্রশ্নবোধক চিহ্ন কিছুই দেওয়া হয়নি। আমাদেরকে এই বাক্যগুলোতে প্রয়োজন মতো দাড়ি, কমা এবং প্রশ্নবোধক চিহ্নগুলো দিতে হবে। তো চলো আমরা এই কাজটিরও সমাধান দেখে নিই। এখানে প্রথম বাক্যটি ছিল খুব তেতো ওষুধ। তোমরা শুধুমাত্র এই বাক্যটির শেষে একটি দাড়ি দিয়ে দিবে। আর এখানে এই দ্বিতীয় বাক্যটিতে রয়েছে খাজনা দিবি না। শিক্ষার্থীরা এখানে কিন্তু এই বাক্যটি দ্বারা প্রশ্ন করা হয়েছে, তাই তোমরা এই বাক্যটির শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিবে। এরপর পরের বাক্যটিতে রয়েছে হুজুর আমি গরিব মানুষ। তোমরা এই বাক্যটির শেষে একটি দাড়ি দিয়ে দিবে। আর এই হুজুর শব্দটির পরে একটি কমা দিয়ে দিবে। আর পরের বাক্যটি হচ্ছে তিতুমির নেই কিন্তু আমরা আছি। এখানে কিন্তু এই বাক্যটির দুটি অংশ রয়েছে, তাই তোমরা এই প্রথম অংশটির পরে একটি কমা দিয়ে দিবে আর দ্বিতীয় অংশটির শেষে একটি দাড়ি দিয়ে দিবে। আর এখানে সবশেষ বাক্যটিতে আছে তিতুমির বললেন এবার ইংরেজদের বিরুদ্ধে অস্ত্র ধরব আমরা। এখানে এই বাক্যটির প্রথম অংশ হচ্ছে তিতুমির বললেন, এরপর তোমরা এখানে একটি কমা দিয়ে দিবে। আর এখানে তিতুমির যে কথাটি বলেছেন এই কথাটিতে উদ্ধৃতি চিহ্ন দিতে হবে আর কথাটির শেষে একটি দাড়ি দিয়ে দিবে। তো শিক্ষার্থীরা আমরা কিন্তু এই বাক্যগুলোতে প্রয়োজনীয় বিরাম চিহ্ন বসিয়ে নিলাম। এখন চলো আমরা 5 কাজটি দেখে নিই। এখানে 5 নং কাজটিতে বলা হয়েছে পাঠে তিতুমির যা যা বলেছেন সেগুলো আলাদা করে লেখো। শিক্ষার্থীরা তার মানে হচ্ছে আমরা যে তিতুমির পাঠটি পড়েছি সেখানে তিতুমির যে কথাগুলো বলেছেন আমাদেরকে সেই কথাগুলো খুঁজে বের করে আলাদা করে লিখতে হবে। তো চলো আমরা এই 5 নং কাজটিরও সমাধান দেখে নিই। তিতুমির পাঠে তিতুমির যা যা বলেছেন নিচে তা আলাদা করে লেখা হলো। তিনি বলেছিলেন দেশের মানুষের জন্য কিছু করা দরকার। এরপর তিতুমির স্বাধীনতার কথা বলেছেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন। এছাড়াও তিনি বলেছেন আমাদের লড়াই করতে হবে, আমরা খাজনা দেব না, সব জমি আমাদের, দেশ থেকে ইংরেজদের তাড়াবো আমরা। এরপর তিতুমির আরও বলেছেন চাষিদের নীল চাষে বাধ্য করা যাবে না। তিনি আরও বলেছেন লড়ে যাও, দেশের জন্য লড়ে যাও। আর তিতুমিরের সবশেষ কথাটি ছিল একদিন এ দেশ ঠিক স্বাধীন হবে। তো শিক্ষার্থীরা আমরা এই 5 নং কাজটিরও সমাধান দেখে ফেললাম। এরপর 6 নং কাজটিতে বলা হয়েছে ইংরেজদের বলা শব্দগুলো সঠিকভাবে জানি। অর্থাৎ তিতুমির গল্পে ইংরেজরা যে শব্দগুলোর ভুল উচ্চারণ করেছিল এখন আমরা এই শব্দগুলোর সঠিক উচ্চারণ বা সঠিক রূপ দেখে নিব। ইংরেজরা দেশ বলতে দেশকে বোঝাতে চেয়েছেন। এরপর অসুবিধা বলতে অসুবিধাকে বোঝাতে চেয়েছেন। আর ধনী বলতে ধনীকে বোঝাতে চেয়েছেন। আর করিতেছে মানে হচ্ছে করিতেছে। আর সবশেষ দাঁড়িয়ে মানে হচ্ছে দাঁড়িয়ে। তো এখন চলো আমরা 7 নং কাজটি দেখে নিই। এখানে 7 নং কাজটিতে বলা হয়েছে নিচের দাগ দেওয়া শব্দগুলো কোনটি কোন পদ তা লিখি। এখানে আমাদেরকে নিচে একটি ছোট অনুচ্ছেদ দেওয়া হয়েছে। আর এখানে আমরা এই অনুচ্ছেদটির কিছু কিছু শব্দের নিচে দাগ দেখতে পাচ্ছি। এখন আমাদেরকে নিচে দাগ দেওয়া প্রতিটি শব্দের পদ কি তা লিখতে হবে। তো চলো আমরা এই 7 নং কাজটিরও সমাধান দেখে নিই। আজ শুক্রবার, এখানে শুক্রবারের নিচে দাগ রয়েছে। এখানে শুক্রবার হচ্ছে একটি বারের নাম। আর আমরা জানি নাম দ্বারা বিশেষ্য পদকে বোঝায়। শিক্ষার্থীরা তার মানে এখানে শুক্রবার হচ্ছে বিশেষ্য পদ। এরপর রাজু ও তিথির স্কুল বন্ধ। এখানে রাজু এবং তিথি হচ্ছে দুটি নাম। আর এই নাম দুটিকে আলাদা করা হয়েছে ও দিয়ে, তাই এখানে ও হচ্ছে একটি অব্যয় পদ। তারা একই শ্রেণীতে পড়ে। এখানে তারা বলতে রাজু এবং তিথিকে বোঝানো হয়েছে। আর যেহেতু এই তারা শব্দটি নামের পরিবর্তে হয়েছে তাই এখানে তারা হচ্ছে সর্বনাম পদ। দুজনই খুব মেধাবী, এর মানে হচ্ছে রাজু এবং তিথি দুজনেই খুব মেধাবী। এখানে মেধাবী শব্দটি দিয়ে রাজু এবং তিথির গুণ প্রকাশ করা হয়েছে, তাই এখানে মেধাবী শব্দটি হচ্ছে বিশেষণ পদ। প্রতিদিন তারা মাঠে খেলা করে। শিক্ষার্থীরা আমরা জানি যে কোনো ধরনের কাজ হচ্ছে ক্রিয়াপদ, তাই এখানে খেলা শব্দটি ক্রিয়াপদ। তো শিক্ষার্থীরা আমরা এখানে নিচে দাগ দেওয়া শব্দগুলো কোনটি কোন পদ তা জেনে নিলাম।
এখন চলো আমরা পরবর্তী ৮ নং কাজটি দেখে নিই। আর এখানে বলা হয়েছে নিচের বাক্যগুলোতে হাত শব্দটি কোনটি কোন অর্থে ব্যবহার করা হয়েছে তা লিখি। তার মানে এখানে এই প্রতিটি বাক্যে হাত শব্দটি কী অর্থে ব্যবহার করা হয়েছে তা আমাদেরকে লিখতে হবে। তো চলো আমরা এই কাজটির সমাধান দেখে নিই। এখানে প্রথম বাক্যটি হলো বাবার এখন হাত খালি। এখানে এই বাক্যটিতে হাত শব্দটি দ্বারা বোঝানো হয়েছে অবসর বা হাতে টাকা নেই বোঝাতে, অর্থাৎ আমরা বলতে পারি বাবার হাতে এখন টাকা নেই। আর দ্বিতীয় বাক্যটি হলো সে তোমাকে এক হাত দেখে নেবে। এখানে উচিত শিক্ষা দেওয়া বা শায়েস্তা করা অর্থে হাত শব্দটি ব্যবহার করা হয়েছে। আর পরের বাক্যটি হলো মিনার হাত ভেঙে গেছে। এখানে শরীরের অঙ্গবিশেষ অর্থে হাত শব্দটি ব্যবহার করা হয়েছে। এখানে হাত দ্বারা হাতকেই বোঝানো হয়েছে। এরপর পরের বাক্যে রয়েছে হাত চালাও, দেরি করো না। এখানে দ্রুত কাজ করা বা গতি বাড়ানো অর্থে ব্যবহার করা হয়েছে। আর সবশেষ বাক্যটি হলো তার হাত টানের অভ্যাস আছে। এখানে হাত টান বলতে মূলত চুরিকে বোঝানো হয়েছে। তার মানে এখানে হাত টান শব্দটি চুরির স্বভাব বোঝাতে ব্যবহার করা হয়েছে। তার হাত টানের অভ্যাস আছে, এর মানে হচ্ছে তার চুরির অভ্যাস আছে। আর এই অধ্যায়ের সবশেষ ৯ নং কাজটিতে বলা হয়েছে শিক্ষকের সহায়তায় গল্পটি অভিনয় করো। তো শিক্ষার্থীরা এই কাজটি কিন্তু তোমাদের শ্রেণী শিক্ষক স্কুলেই করাবেন। তো আমরা কিন্তু একে একে সকল কাজগুলোর সমাধান দেখে ফেললাম। এই ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দাও। শিক্ষার্থীরা আমরা পরবর্তী ক্লাসটিতে আলোচনা করব পার্ট ৩ নিয়ে, অর্থাৎ সত্যেন্দ্রনাথ দত্তের দূরের পাল্লা কবিতাটি নিয়ে। তাই পরবর্তী ক্লাসটি পাওয়ার জন্য এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।